আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে? একটু দেখো তো, বা কথা শোনা যাচ্ছে কিনা। কারণ আমি বাড়িতে তো নেট নাই, মানে কারেন্ট নাই। তার মধ্যেও নেটে ওই যে আমি বলতে পারো ওয়াইফাই কিভাবে, এটা একটা টেকনিক। এটা হলো রাউটারে পাওয়ার ব্যাংক দেওয়া আছে, বুদ্ধি দিয়ে করছি, এই কারণে এখনো অনলাইনে আসি। তো তোমরা একটু দেখো তো আমাকে দেখা যাচ্ছে কিনা। তারপরে যে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায় চেহারাটা উজ্জ্বল করছি, যদিও আমি এতটা উজ্জ্বল না, ফর্সা না, উজ্জ্বল শ্যামলা বলা যায় আর কি। আমার কথা শোনা যাচ্ছে? একটু জানাও তো। না, এটা ভালো লাগছে। এটা হলো ই করবো সবসময়, যে ফ্ল্যাশ লাইট চেহারার উপরে ধরে রাখবো, যাতে যখন তোমাকে দেখা যাবে না, মানে তোমাকে কালো দেখাবে, তখনও যাতে তোমাকে উজ্জ্বল লাগে। আচ্ছা, তো তোমরা একটা কাজ করো, সবাই যদি একটু করো, এই যে শেয়ার করে দাও, তাহলে অনেকেই জানতে পারবা। অনেকদিন পরে লাইভে আসছি, আর দেশের পরিস্থিতি তো সবাই জানো কি অবস্থা। কিছুই আসলে ভালো নাই, কারোই মন ভালো নাই। এই কোর্স, আজকে যে কোর্সের অ্যানাউন্সমেন্টের জন্য আসছি, এটা আসলে আরো অনেক দিন আগে অ্যানাউন্সমেন্ট করার কথা ছিল, কিন্তু তখনই এই ঝামেলাগুলো শুরু হয়েছে, যার কারণে আমরা সেদিন কোর্সে অ্যানাউন্সমেন্ট করতে পারি নাই। আর অ্যানাউন্সমেন্ট করার মতো পরিস্থিতিও আসলে ছিল না যে কোর্স অ্যানাউন্সমেন্ট করব। তো স্বাভাবিক কথা, যেটা জীবন চালাইতে হবে, আমাদের বাঁচতে হবে। আসলে এখন বাংলাদেশে থাকা মানে বেঁচে থাকা কোনোভাবে, পিপিলিকার মতো, হাতির মতো মানুষ এখন আর বাঁচতে চায় না, কারণ হাতির ঠ্যাং ভেঙে দেয়, কি করবো আর। বুঝতে পারছো? এই কারণে তো তোমাকে বাঁচতে হবে, খাইতে হবে, যতদিন আল্লাহ বাঁচায় রাখবে। যতদিন আল্লাহ বাঁচায় রাখবে ততদিন খাওয়া দাওয়া করতে হবে। তো খাওয়া দাওয়া করার জন্য আমাদের ক্যারিয়ার লাগবে। এটা বাস্তবতা, একবারে একবারে বাস্তব কথা, যে তোমাকে বেঁচে থাকতে হবে, তোমার ফ্যামিলি চালাইতে হবে, তোমাকে চাকরি করতে হবে। তবে এত সব কথার মধ্যেও সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হলো তোমাকে মানুষ হইতে হবে ভাই, বুঝছো? তুমি যদি মানুষ না হও, নিজের কাছে নিজে যখন প্রশ্ন করবা যে আমি আসলে কি, তখন তুমি উত্তর খুঁজে পাবা না, তোমার কাছে খারাপ লাগবে যে আমার কি মেরুদণ্ড আছে। তুমি তখন হাত দিয়ে দেখবা পিছনে, যে আসলে কিছুই নাই, খালি মেরুদণ্ড নাই। তো মেরুদণ্ডবিহীন বাঁচা উচিত না যতদিন তুমি এই পৃথিবীতে বাঁচো। হ্যাঁ, অন্যায় সহ্য করা উচিত না, এগুলো উচিত না বলি, কারণ আমরা এখনকার যুগে সবাই আত্মকেন্দ্রিক। আত্মকেন্দ্রিক মানে কি, যখন নিজের না হয়, নিজের কিছু নিজের উপরে আঘাত না আসে, ততদিন আসলে আমরা কিছুই করি না, আমরা আগাই না, আমরা কিছু। আমার পাশে কেউ আহত হইলেও আমি তাকে ধরে উঠাই না। এই জিনিসগুলো আমাদের মধ্যে হয়ে গেছে, কেউ কারো সাহায্যে আসি না, এই টাইপের আমরা হয়ে গেছি। আমাদের ব্লাডটাই এরকম। গ্রামের বাসায় আছেন নাকি ভাই? হ্যাঁ, ওই যে উপরে কাঠ, গরিব মানুষ, কাঠের ঘরে থাকতে হয়, শান্তি আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যে সর্বোপরি তুমি বেঁচে থাকবা, তোমার একটা ক্যারিয়ার চুজ করতে হবে, বাঁচার জন্য আমাদের কিছু একটা করতে হবে, সামনের দিকে আগাইতে হবে। যতদিন বাঁচি ভালো থাকতে হবে, কারণ তুমি না খেয়ে থাকলে তোমাকে আর একজন এসে খাওয়াবে না। তো আমাদের ক্যারিয়ার চুজিং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ক্যারিয়ার, বা বলা হয় যে আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ, তারপরে বলো যে মানুষের পাশে আসার যদি ইচ্ছাই থাকে,
যে আমি মানুষের উপকার করব, সেক্ষেত্রে একটা ভালো ক্যারিয়ার হলো ডাক্তার ক্যারিয়ার। এবং এই ক্যারিয়ারে থাকলে তুমি চাইলেই মানুষের কাছে যেতে পারবা, তুমি চাইলেই। আমাদের অনেক ডাক্তার আছে যাদের মেরুদণ্ড নাই ভাই, মানে আমি নিজেই দেখছি তো, অনেক আছে কিচ্ছু নাই, এরা আত্মকেন্দ্রিক। তো যেটা বলতেছিলাম যে তুমি যদি ক্যারিয়ার ডাক্তার হবা চুজ করে থাকো, সেক্ষেত্রে মানুষের জন্য যাতে ডাক্তার হও, মানবিক ডাক্তার যেটাকে বলে। হ্যাঁ, তুমি তোমার অবস্থান থেকে যতটা উপকার করা যায় সেটা যাতে করতে পারো। আচ্ছা, তো এই ইন্ট্রোডাকশন, এইরকম ইন্ট্রোডাকশন আমি আমার লাইফে দেই নাই, আজকে ফার্স্ট দিছি এই কারণেই যাতে তোমাদের পথটা চুজ করতে, পাথ বলো ইংলিশে, পথ বলো বাংলায়, এটা চুজ করতে সুবিধা হয়। তো ওয়েলকাম টু আওয়ার ডক্টর সোসাইটি, তোমাদের সবাইকে স্বাগতম। তো ঠিক আছে, ডাক্তার হব, তার জন্য আমাদের কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে, কারণ এই অ্যাডমিশন টেস্টটা অনেক টাফ হয়। অনেকের ইচ্ছা থাকে, পড়াশোনা করে, পড়াশোনা করার পরেও চান্স পায় না। ভাগ্যের কাছেও এখানে একটা ঝামেলা আছে, মানে ভাগ্য ইফেক্ট করে। তারপর বসে থাকলে তো হবে না, পড়াশোনা করা লাগবে। তো সেই কারণে আমরা মিডিয়াম থেকে এইচএসসির পরেই একটা মেডিকেল কোর্স নিয়ে আসি। এসএসসির আগে আমাদের একটা কোর্স থাকে মেডিকেলের, সেটা হলো প্রি মেডিকেল নামে আমরা চালাই, যেটা অ্যাডমিশন পর্যন্ত চলে। ওটার ইতিহাস শেষ, ওটার ভর্তি আমরা প্রায় বন্ধ করে দিয়েছি। সেকেন্ড টাইম কেউ ভর্তি হতে চাইলে নিতেছি, না হলে না। আর এখন যে কোর্সটা আসবে সেটা হলো এইচএসসির পরবর্তী কোর্স। তার মানে মেইন এটাকে অ্যাডমিশন কোর্সই বলা হয়। আমাদের এখানে কোনো ধরো বিনোদন, শুভ্র, তারপরে ওয়াল, বিচিত্রা, এই টাইপের নাম দিয়ে আমি কখনো ব্যাচ নামাই না। আমি সরাসরি ব্যাচগুলোকে উল্লেখই করি এরকম। এসএসসির আগে যেটা বের হয় সেটার নাম প্রি মেডিকেল কোর্স, এসএসসির পরে যেটা হয় অনলাইন মেডিকেল ব্যাচ। অনলাইন অফলাইনও আছে, আমাদের অফলাইনেও আসে অনলাইনেও আসে, মানে আলাদা কোনো নাম দেওয়া হয় না। এভাবেই যে এসএসসির পরবর্তী ব্যাচ মানে মেডিকেল অ্যাডমিশন ব্যাচ। তুমি যদি এখন ভর্তি হতে চাও, তাহলে তোমাকে বলতে হবে ভাই আমি মেডিকেল অ্যাডমিশন ব্যাচে ভর্তি হব। সেক্ষেত্রে তোমাকে আমি মেডিকেল ক্যান্ডিডেট হিসেবেই দেখব। দ্যাট মিনস তুমি আমার কাছে ফার্স্ট টাইমার নাকি সেকেন্ড টাইমার এটা উল্লেখ করব না, তুমিও করবা না। তুমি করবা শুধু ভর্তি হওয়ার পরে ফর্মে, কারণ সেকেন্ড টাইমার হলে তোমার আমি 5 মার্ক কেটে নিব। বুঝা গেছে? মানে যখন মেডিকেল অ্যাডমিশন কোর্স আসবে, সেটা ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, লাস্ট টাইমার, ফোর্থ টাইমার সবার জন্য সেম কোর্স, একটাই কোর্স। ঠিক আছে? এই এক কোর্সে আমরা অ্যাডমিশন পর্যন্ত চলবে, যেখানে মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেটদের পড়া হবে। সো ইফ ইউ আর লুকিং ফর এ সিট ইন মেডিকেল অ্যাডমিশন টেস্ট, দেন এই ব্যাচটা তোমাকে চুজ করতে হবে। সেক্ষেত্রে তোমাকে বলা যাবে না ভাই আমি সেকেন্ড টাইমার নাকি ফার্স্ট টাইমার, তুমি মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট, এটা মাথায় নিবা। এই জিনিসটা শুনলে আমার সবসময় মেজাজটা খারাপ হয়। তোমরা সবাই জানো যে ভাইয়া সেকেন্ড টাইমারদের আলাদা ব্যাচ আসে কিনা। তুমি কি এলিয়েন? মানে সেকেন্ড টাইমার বা ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার হয়েছে তাই বলে কি তুমি এলিয়েন হয়ে গেছো? মানে তোমার আলাদা কোর্স করানো লাগবে, ওই টাইপের কোর্স আমাদের এখানে নাই। হ্যাঁ, আলাদা কোনো কোর্স হয় না। আমরা ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার দুইটাকেই একসাথে নেই, এবং সেকেন্ড টাইমারদের জন্য আমরা 5 মার্ক কেটে নেই। ঠিক আছে? কারণ ফাইনালেও তোমাদের সেম কোশ্চেনেই পরীক্ষা হবে। বুঝা গেছে? আচ্ছা, ক্লিয়ার করলাম। তাহলে কারা ভর্তি হতে পারবে এটা তো বুঝছো। আচ্ছা ভাইয়া আমি 25 ব্যাচ আমি ভর্তি হতে চাচ্ছি, এটা তোমার ইচ্ছা। তুমি আর আমি তোমাকে এখানে কোনোদিন মানে বাধাও দিব না, কারণ তুমি ভর্তি হলে আমি পেমেন্ট পাবো, সোজা কথা। তুমি অ্যাডভান্স হিসাবে চাইলে ভর্তি হতে পারবা। আচ্ছা, এরপরে ভাইয়া আপনি ক্লাস কতগুলো দিতে পারবেন এখানে? সাবজেক্টিভ ক্লাস, মানে এটাকে আমরা সাবজেক্টিভ বলি, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলোতে আমরা ক্লাস দিব হলো 45টা।
ধরে রাখো 45 বা হলো 50টা। আর যদি বলি যে জিকে ইংলিশ 15 থেকে 20টা ক্লাস দিব। আচ্ছা, এই টোটাল ধরে রাখতে পারো যে 60 থেকে 65টা, 60 থেকে এই এদিক যা ক্লাস নিচ্ছি না এখন যা পরে, 60 থেকে 65টার মতো আমরা ক্লাস দিব। এবং সেই ক্লাসগুলোকে যেভাবে রুটিন করতে হয় সেটা আমাদের দায়িত্ব। ঠিক একইভাবে এই প্রত্যেকটা ক্লাসের সাথে আমাদের এক্সাম থাকবে। মানে একটা ক্লাস হলো ওটা মানে একটা এক্সাম পরের দিন তোমার থাকবেই। এই এক্সামগুলোকে আমরা বলি ক্লাস টেস্ট। এরপরে তোমাদের সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট, অ্যাডমিশন পর্যন্ত এই সিকোয়েন্সে আমাদের এক্সাম চলতে থাকে এই ব্যাচে। আচ্ছা ভাই, এর মাঝে মাঝে কোনো এক্সাম হবে না? হবে। উইকলি এবং মান্থলি, মানে প্রতি সপ্তাহে একটা করে এক্সাম হবে, আর প্রতি উইকে, প্রতি মাসে একটা করে এক্সাম হবে। ভাই ইংলিশ কভার হবে ভাই এত কম ক্লাসে। আব্দুল্লাহ আল খুয়াইব, তুমি কালকেই উন্মেষে যাবা, মেডিকোতে যাবা, রেটিনাতে যাবা, যাওয়ার পরে জিজ্ঞেস করবা ভাইয়া আপনাদের অ্যাডমিশন ব্যাচে কয়টা ইংলিশ আর জিকে ক্লাস দেন। তারপরে আইসা আমাকে মেসেজ করবা যে ভাইয়া ওরা তো বলছে এতগুলা ক্লাস দেয়, ওদের চেয়ে যদি আমি 3 গুণ বেশি ক্লাস না দিতে পারি তখন আমি তোমার সাথে কথা বলবো। আর তুমি যদি ওইখানে যা মারা খাই আসো শুইনে আর কি, যে এই কয়টা ক্লাস দেয়, তখন ওদেরকে উল্টা জিজ্ঞেস করবা যে আপনারা এত কম ক্লাসে কিভাবে শেষ করবেন। এটা আমি তোমাকে উল্টা চ্যালেঞ্জ করলাম। হ্যাঁ, আচ্ছা, তোমার উত্তর দেওয়া শেষ, তুমি বুঝে গেছো আমি তোমার কি বুঝাইতে চাইছি। আচ্ছা, হয়ে গেল এইখানের কাহিনী। এরপরে মানে তোমাদের ক্লাসে কয়টায় শেষ হবে, কতগুলো ক্লাস লাগবে, এই হিসাব আমার চেয়ে অন্তত তোমরা কেউ ভালো বুঝবা না। এই জ্ঞান তোমাদের নাই। যথেষ্ট ভালো জ্ঞান আমি রাখি যে কয়টা ক্লাস দিতে হবে। আচ্ছা, এক্সট্রা যে ক্লাসগুলো হবে তোমাদের, অনুশীলনী সলভ ক্লাস আমি দেব, অনুশীলনী সলভ ক্লাস দেব। ঠিক আছে, অনেকগুলা অনুশীলনী সলভ ক্লাস দেবো, প্রায় 30 থেকে 35টা অনুশীলনী সলভ ক্লাস দেবো। আচ্ছা ভাইয়া, এবার আপনি কোর্সটা কিভাবে সাজাবেন? মানে আমাদের তো শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস আছে। সেক্ষেত্রে ভাইয়া তোমরা আগে ফুল সিলেবাসের ক্লাসগুলো পাবা। মানে আগেই আমি তোমাদের এই যে এইচএসসির মধ্যে তো শর্ট সিলেবাস শেষ হচ্ছে, এই জন্য কোর্স শুরু হওয়ার সাথে সাথে ফুল সিলেবাসের ক্লাস শেষ হয়ে যাবে, এরপরে শর্ট সিলেবাসের ক্লাস শুরু হবে। এই সিকোয়েন্সে আগাবে এই ব্যাচ। আচ্ছা, একটা কমন প্রশ্ন ভাই, আমি প্রি মেডিকেলে আসি, কারণ আমাদের প্রি মেডিকেলে প্রায় 2000 স্টুডেন্ট আছে। প্রি মেডিকেলে আসি, আমরা কি এটাতে ভর্তি হব বা এটা কি আমরা ফ্রি পাবো? মিডিয়াম কোনোদিন কাউকে কিছু ফ্রি দেয় না, বাস্তব কথা। কারণ তার লাগে না, তার যে ব্যাচে যা কিছু দেওয়া হয় সেটা পরিপূর্ণ। এই কারণেই তোমার ব্যাচের মধ্যে আর একটা ব্যাচ আমি ঢুকাই দেবো, তোমার মেডিকেল ব্যাচে তুমি ভার্সিটি ফ্রি পাবা, এরকম না। তোমার ব্যাচে তোমার যা দেওয়া হবে এনাফ ফর ইউ। আচ্ছা, এটা বলেই দিলাম, ক্লিয়ার, এনাফ ফর ইউ। আচ্ছা, এখন তুমি চাচ্ছ ভাইয়া আমি আবার এক্সট্রা নতুন করে পড়তে চাচ্ছি, নতুন ক্লাস করতে চাচ্ছি, তারপরে হলো নতুন এক্সাম দিতে চাচ্ছি, তাহলে তুমি ভর্তি হতে পারো, কোনো সমস্যা নেই। কারণ আমাদের প্রত্যেকটা ব্যাচের কোশ্চেন আলাদা থাকে, ক্লাস আলাদা থাকে, মানে ক্লাসও আলাদা, রুটিন আলাদা, এক্সাম প্রশ্ন আলাদা, সবকিছুই আলাদা। এখন তুমি ভর্তি হবা কি হবা না সেকেন্ড ব্যাচে, সেটা তোমার ইচ্ছা। হয়ে গেল? আচ্ছা, ক্লিয়ার, এটা প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করতেছি। আচ্ছা, অনেকেই জিজ্ঞেস করছো ভাইয়া আপনাদের অফলাইন ব্রাঞ্চ কোথায় কোথায় আছে? ভাই অফলাইনে কিন্তু অনেক আগে থেকে ভর্তি হওয়া শুরু হয়েছে, ভর্তি হচ্ছে। এইচএসসি চলাকালীন টাইমে আমি একটা অফার দিচ্ছি যে কোনো ব্রাঞ্চে তুমি ফুল পেমেন্টে যদি এখন ভর্তি হও তাহলে তুমি 2000 টাকা ছাড়ে ভর্তি হতে পারবা, মানে 20,000 টাকা ভর্তি হতে পারবা। ব্রাঞ্চ আছে আমাদের ঢাকায় 3টা এখন, শান্তিনগর, ফার্ম গেট, মিরপুর 10, প্রত্যেকটাই হেড অফিস। কারণ প্রত্যেকটাতে আমার বসার জায়গা আছে, সোজা কথা, আমার বসার জায়গা থাকলে সেটা আমার হেড অফিস। ঢাকার বাইরে আছে 2টা, একটা হলো ময়মনসিংহে আর একটা হলো রংপুরে। সবগুলো ব্রাঞ্চেই ভর্তি চলতেছে, ফুল ব্যাচ বলো, এক্সাম ব্যাচ বলো, সব ধরনের ব্যাচই আছে। আচ্ছা,
ক্লিয়ার হলো অফলাইনের ব্যাপারে। অফলাইন অনলাইন একই সময় শুরু হবে। দুইটাই আলাদা, দুইটাই কোশ্চেন আলাদা থাকবে, দুইটারই কোশ্চেন আলাদা থাকবে। ওকে, এরপরে আসি আমরা যে ভাইয়া র্যাপিড আপনাদের যে আবিষ্কার ছিল র্যাপিড ফায়ার, এগুলো থাকবে কিনা? ভাই এগুলো আমাদের কমন ফিচার্স, এগুলো থাকবেই, এগুলো এখন আমাদের জন্য কমন হয়ে গেছে। প্রত্যেকটা ক্লাসের সাথে র্যাপিড ফায়ার থাকবে, প্রত্যেকটা ইসের সাথে মানে টপিক্সের সাথে র্যাপিড ফায়ার থাকবে, এগুলো থাকবে। এই ব্যাচের জন্য এক্সট্রা অনেক কিছু থাকবে। হ্যাঁ, এটা সারপ্রাইজ হিসেবে থাকলো, কারণ কিছু তো পোস্ট দিতে হবে বারবার, তো এইগুলো আমরা পোস্ট দিব যে এই ব্যাচে তুমি আলাদা কি পাচ্ছ, এই ব্যাচে এক্সট্রা তুমি কি পাচ্ছ। ম্যাডাম অবশ্যই কিছু না কিছু আবিষ্কার করবে, এটা তো বুঝতেই পারতেছো, এই ব্রেন খাটানোর লোকজন আছে। সেক্ষেত্রে তুমি তোমার এই ব্যাচে নতুন করে এক্সট্রা কোথায় কি পাবা সেটা বলেই দেওয়া হবে, পোস্ট দিয়ে দিয়ে সেখানে তুমি জানতে পারবা। আচ্ছা, নেক্সট যেটা সেটা হলো প্রশ্ন যে ভাইয়া প্রশ্নটা দেখি তো, হ্যাঁ কি কি বই দিবেন? হ্যাঁ, এইখানে আমি একটু এখন চুপ থাকবো, কারণ প্রি মেডিকেলের গুলো আমাকে গালাগালি শুরু করবে, কারণ আমরা এখনো ওদের বই দিতে পারি নাই, মানে প্রায় 5-6 মাস হয়ে গেছে ওদের কোর্সে, তারপরে বই দেই নেই। না দেওয়ার কারণও আছে, না দেওয়ার কারণ হলো দুইটা কারণ মেইন। একটা হলো আমরা এখনো রেডি করতে পারি নাই, কারণ আমাদের বইগুলা ওই যে ছোট ছোট কভার বড় পেজ কম এই টাইপের না, আমাদের কভার ছোট পেজ বড়, মানে বেশি সংখ্যার পেজ থাকবে, পরিপূর্ণ বুক যাকে বলে সেই বই আমরা আনতেছি। এবং এটা নমুনা তোমরা জানোই, আমাদের যে গত বছর একটা বই বের হয়েছিল, এবার সবগুলো সাবজেক্টের বই আছে, বই আসতেছে সবগুলো সাবজেক্টের, মানে ফিজিক্সের, কেমিস্ট্রির, বায়োলজির তো আছেই প্র্যাকটিস বুক, সবগুলো আছে। জিকে ইংলিশ আলাদা করতেছি আমরা, জেনারেল নলেজের বই, ইংলিশের বই দুটোই আলাদা আসতেছে, যার কারণে এই 5টা বই, সাথে হলো এগুলো প্র্যাকটিস বুক, আর সাথে একটা প্রশ্ন ব্যাংক, এই 6টা বই পাবা। এবং এটা আমরা তোমাদের কোর্সের ভর্তির সাথে সাথে দিতে পারবো, কারণ আমরা প্রি মেডিকেলের আর এখনকার বই একসাথে দিয়ে দিব, এই একটা জিনিস। আচ্ছা ভাইয়া বই ওদেরকে দেন না, আরেকটা কারণ কি? আরেকটা কারণ হলো এই প্র্যাকটিস বুক তখনই লাগে যখন পড়া শেষ হয়, তারপরে যখন একটা অধ্যায় পড়া শেষ হয় তখনই প্র্যাকটিস বুকটা লাগে। তো আগে দিয়ে আমার লাভ ছিল না তেমন, এই জন্য আমি এসএসসির আগে এত মাথা ব্যথা নেই যে আমি আরো ভালো করে বইটা বানাই এসএসসির পরবর্তীতেই, যাতে তারা এটা পড়তে পারে। এই কারণেই আমি দুইটা কারণেই দেই নাই। এক হলো এখনো আমি রেডি করি নাই, রেডি হচ্ছে, চলতেছে, প্রায় শেষ, এই ফাইনাল মোটিফিকেশন আর কি হচ্ছে, তারপরে আমরা প্রেসে দিয়ে দিব। আর সেকেন্ড যেটা, সেটা হলো এটা পড়ার উপযুক্ত সময় এসএসসির পরে, এসএসসিতে আমাদের প্র্যাকটিস বুক কোনো কাজে লাগবে না, এই কারণে আমরা দেই নাই। হয়ে গেল। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন যেটা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলোই ক্লাস কি আপনি নেবেন? হ্যাঁ, ফুল সিলেবাসের সব ক্লাস আমি আগেই শুরু করে দিব, সব অনলাইন ব্যাচের ক্লাস, প্রি মেডিকেল ক্লাসও আমিই নিছি। হ্যাঁ, আমিই নেই, আমার আবার সাবজেক্ট লাগে না। ইংলিশ জিকেতে কারা আছে তোমরা অবশ্যই জানো, ইংলিশে তুষারই আছে, তুষার ভাইয়াই নিবে সব ক্লাস, আর জেনারেল নলেজে মুশফিক ভাইয়াই আছে, এদেরকে আমরা আলাদা করব না। আচ্ছা, এখন মেইন যেটা ভাইয়া, এই যে কোর্স ফি কত রাখতেছেন? এই একটা জায়গাতে আমরা সব সময় পিছায়ে থাকি, স্টুডেন্ট আমাদের থেকে দূরে চলে যায় এবং মারা খায়। আল্লাহ, ওখানে কোর্স ফি কম, মিডিয়ামে কোর্স ফি বেশি, ভর্তি হব না, এই সব কিছু চিন্তা ভাবনা করে এবার ঠিক করছি একটু কমায় দিব, যে স্টুডেন্টরা যাতে এই ইস্যুতে কাহিনী না করে যে মিডিয়ামের কোর্স ফি বেশি। আচ্ছা, তো দেখো, আমি কোনো বছরই, গত বছরও এই সেম কোর্সের প্রাইস ছিল হলো 13,000 টাকা, বুঝছো, 13,000, এবং গিফট ছিল 2টা বই। এবছর আমাদের গিফট আইটেম কিন্তু 6টা বই, সাথে এক্সট্রা অনেক কিছু তো আছে, ভালো কথা। তো 6টা বই এগুলো গিফট আইটেম, এগুলো সব আমাদের খরচেই তোমাদের কাছে যাবে। তো সব মিলিয়ে আমরা এই কোর্সের প্রাথমিক ফি ধরছি 12,000 টাকা, ফি 12,000 শূন্য আগে। আচ্ছা,
প্রাথমিক ফি 12,000, কিন্তু এই যে ইদানিংকালের ইস্যু বা যাবতীয় সব কিছু এই সব মিলে আমি এটার ফি প্রথম 500 জনের জন্য 10,000 টাকা করলাম। ঠিক আছে, 10,000 টাকা প্রথম 500 জনের জন্য 10,000 টাকা। 10,000 টাকাতে তুমি এই ফুল কোর্সটা পেয়ে যাবা। 10,000 টাকাতে ফুল অনলাইন মেডিকেল কোর্সটা পেয়ে যাবা। কিন্তু কোর্স ফি আমাদের 12,000 টাকা এটা। ঠিক আছে, প্রথম 500 জনের জন্য আমি 10,000 টাকা রাখলাম। এই প্রথমেই এত কম টাকাতে আমরা কোর্স নামাচ্ছি, এবং তোমাদের এই কোর্সের প্রত্যেকটা স্টুডেন্ট ভর্তির কিছু অংশ আমরা কাদের জন্য ব্যয় করব তোমরা সবাই জানো, উল্লেখ করতেছি না, আমার ওই জিনিসটা মনে পড়লেই খারাপ লাগে। হ্যাঁ, প্রত্যেকটা স্টুডেন্টের ভর্তির টাকা থেকে কিছু অংশ আমাদের ওই জায়গাতে যাবে। তো দোয়া করবা যাতে আমরা একটা ভালো অ্যামাউন্ট সার্ভিস দিতে পারি, এবং যেখানে তোমাদেরও হাত থাকবে। ঠিক আছে, তোমাদেরও হাত থাকবে। আচ্ছা, প্রত্যেকটা স্টুডেন্টের ভর্তির সাথে সাথে আমাদের হিসাবটা আলাদা আমার কাছে থাকবে। ওকে, আচ্ছা, এরপরে অনেকেই কোশ্চেন করছো, ভাইয়া অফলাইনের সবগুলো ব্রাঞ্চেই কি আপনি ক্লাস নেবেন? সব ক্লাস কি আপনি নেবেন? সবগুলো ব্রাঞ্চের সব ক্লাস? নাম তোমার বিবেকের কাছে কোশ্চেন করো তো, যে মিডিয়াম কি আমার একার? মানে আমি যে টিচারগুলো তৈরি করি নিজ হাতে আমার স্টুডেন্ট থেকে 4-5 বছর প্র্যাকটিস করায়, কেন করি? তোমরা এই কোশ্চেনটা কখনোই তো বড় বড় কোচিংয়ে করতে পারো না। তুমি কি জানো উন্মেষের ক্লাস কে নেয়? ফার্স্ট ইয়ারের পোলাপান ক্লাস নেয়। ফার্স্ট ইয়ারের পোলাপান ঢুকে ক্লাস নেয়, ডাইরেক্ট বললাম, ফার্স্ট ইয়ারের পোলাপান ঢুকে ক্লাস নেয়। তো তুমি তো কোনোদিন ওইখানে যায় বলতে পারো না, তো আমার এখানে বলতে আসছো কেন? তোমাকে আমি ক্লাস নিব, আমি অবশ্যই যাব, প্রত্যেকটা ব্রাঞ্চে ক্লাস নিব, অনলাইন ব্রাঞ্চেও ক্লাস নিব। কিন্তু আমার অন্য একটা ভাইয়া ক্লাস নিছে এবং তার বিরুদ্ধে কোনো কথা আসছে যে এই ভাইয়ের ক্লাস খারাপ হয়েছে, এরকম একটা কমেন্ট দেখাইতে পারবা কোনোদিন? পারবা? কোনোদিনও পারবা না, এটা সম্ভব না। কারণ আমি ওইভাবেই মেনটেন করি যে এ ক্লাস ভালো নিচ্ছে, এ ক্লাস ভালো নিবে। বুঝা গেছে? তো সেই চিন্তা তো তোমার না, কে ক্লাস নিবে, কে ক্লাস কি করাবে, কোন ক্লাস খারাপ হচ্ছে কি দেখার সম্পূর্ণ ম্যানেজমেন্টের দায়িত্ব তো আমার। তো সেখানে আমি তো তোমার কাছে দায়বদ্ধ, এই দায়িত্বটা তো আমার, যে কোন ক্লাসটা কে নিলে ভালো হবে, আমার স্টুডেন্ট কোনটা বেশি পাবে, কে এটার জন্য বেস্ট, এটা আমি জানি না? অবশ্যই জানি, আমি তো সেই চিন্তাই করব। তো এই জিনিসগুলো আমার উপরে ছেড়ে দাও, যে তোমার চিন্তা হলো তোমাকে আমরা যে পড়াটা দিব এবং 24 আওয়ার যে পড়ার মধ্যে রাখবো, সেটা যাতে তুমি কন্টিনিউ করতে পারো। তোমার পড়ানো কিভাবে লাগবে, কিভাবে পড়ালে তোমার ভালো হবে, সব চিন্তা আমাদের। বুঝা গেছে? বুঝতে পারছো? এইটা একটু মাথায় রাখবা। বিশ্বাস অনেক বড় জিনিস, এবং আমাদের এখান থেকে কোনো স্টুডেন্ট এত টাকা দিয়ে ভর্তি হয়, সে যায় কিন্তু কোনো ভর্তি স্টুডেন্টের নেগেটিভ পোস্ট দেখবা না। মানে সে ভর্তি হয়েছে, ক্লাস করছে, তারপরে সে নেগেটিভ রিভিউ দিছে, এই টাইপের রিভিউ কিন্তু আমি কখনো খুঁজে পাই নাই। আমি পাবলিকলি পোস্ট দিই একবারে। হ্যাঁ, দেখো ওখানে কমেন্ট করে, আগে চেক করবা যে এখানে কমেন্ট কারা করতেছে, তারা কি পাচ্ছে। হ্যাঁ, সবগুলো চেক করবা, চেক করে ভর্তি হবা। কিন্তু ধরো এই যে আমাদের কোর্সে জীবনে কোনোদিন ছিলই না, তার কাছে যায় ভর্তির ব্যাপারে জিজ্ঞেস করলা, তাহলে এটা ফলপ্রসূ হলো না। কারণ ওকে আমি দালাল হিসেবে উল্লেখ করবো, অন্য কারো দালাল হোক, আমার কথা জীবনেও বলবে না। হ্যাঁ, আগে জিজ্ঞেস করবা, প্রমাণ নিবা যে ভাইয়া আপনি ভর্তি আছেন, আপনি একটু দেখান তো আপনি ভর্তি আছেন কিনা। হ্যাঁ, তারপরে বলেন এই কোর্সে রিভিউ বলেন। যদি কাউকে রিভিউ জিজ্ঞেস করতে হয়, শুধু আমাদের না, যে কোনো ক্ষেত্রে, যে আপনি নিজে ভর্তি হয়েছেন, নিজে ক্লাস করছেন, হ্যাঁ, তারপরে তুমি তার থেকে রিভিউ নিবা। এটা হলো পারফেক্ট রিভিউ। ঠিক আছে? আচ্ছা, যদি নিতেই হয়। ওকে, এরপরে যেটা মোটামুটি কোর্সের সবকিছুই আমি অ্যানাউন্সমেন্ট করলাম, ফি বললাম, কিভাবে কি পাবা তা জানালাম, কিভাবে চলবে সেটা জানালাম, ফাইনাল পর্যন্ত কি কি হবে, কি কি গিফট পাবা তা বললাম। হ্যাঁ, বাকি আরো অনেক কিছু ফিচার আছে, এগুলো আমরা পোস্ট দিয়ে দিব, বারবার পোস্ট দিব যে এটা নতুন ফিচার আসতেছে, এটার সাথে এটা পাবা, এগুলো পোস্ট হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হলো যে ভাইয়া আমরা অনেকেই পড়ার মধ্যে নাই, যে সিচুয়েশন, প্রেজেন্ট সিচুয়েশন কি কি হয়, কি রকম দেশের পরিস্থিতি যায়, এমনিতে নেটও নাই এখনো, মানে
ফেসবুকের নেটই তো নাই আমাদের মোবাইলের। তো এই অবস্থায় আমরা কিভাবে পড়াশোনার মধ্যে ফিরবো বা কি করব? আচ্ছা, এটার কিছু প্যাটার্ন আছে। প্যাটার্নটা হলো, ধরো স্থান পরিবর্তন, 2 নাম্বার মোবাইলের কিছু ইস্যু থেকে দূরে থাকা। ফ্যাক্টগুলো শোনো, আমি ব্যাখ্যা করবো। হ্যাঁ, এখন ওই যে আলোচনায় আসছে কিভাবে তুমি তোমার ফোকাসে আসতে পারো। তোমার লাইফ গোলটা সেট করা, তারপরে তোমার ফ্যামিলি, সবচেয়ে বড় পয়েন্টটা আমি লাস্টে বললাম। তোমার ফ্যামিলি, পরিবার, তুমি তোমার পরিবারের কাছে কেমন, বা পরিবার তোমার কাছে কি চায়, এইটার উপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে যে তুমি পড়াশোনার ভিতরে থাকবা নাকি আউটডোর অ্যাক্টিভিটিসের সাথে অ্যাড হয়ে যাবা। নাম্বার 1 ফ্যাক্ট, সবাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ভাবে যে কোনো কিছুতে পার্টিসিপেট করতে পারে। আমি আশা করি তুমি এই পয়েন্টটা বুঝছো। তুমি তোমার জায়গা থেকে পার্টিসিপেট করতে পারো যে কোনো কিছুতে। আমি স্বাভাবিকভাবেই কিছু ইস্যু বাদ দিয়ে দিব, যেহেতু এটা লাইভ। তুমি বুঝে নাও যে তোমার কোথাও যাইতে হবে না, কিন্তু তুমি হেল্প করতে পারবা। তুমি চিন্তা করো সেই ক্ষেত্রে তোমার প্রফেশনটা কেমন হওয়া উচিত এবং সেখানে যাওয়ার জন্য তোমার কষ্ট করা উচিত কিনা। এই একটা বড় পয়েন্ট। এটা বুঝার জন্য ব্রেন থাকা লাগবে। যদি ব্রেন থাকে তাহলে বুঝবা যে তোমার কিছুই করা লাগবে না, কিন্তু তোমার জায়গা থেকে তুমি সব জায়গাতে থাকবা। তোমার জায়গা থেকে তুমি সব জায়গাতে থাকবা। এটা তুমি কিভাবে পারবা, কোন প্রফেশনে গেলে, কিভাবে গেলে তুমি মানুষের পাশে থাকতে পারবা। নাম্বার 1, ঠিক আছে। দ্বিতীয়, তোমাদের এইচএসসি চলতেছে, মানে বন্ধ আছে মানে যে চলবেই না এরকম কিছু না। 2 দিন পরে হলেও শুরু হবে। পরীক্ষা তোমাকেই দিতে হবে, অন্য কেউ এসে দিবে না। তো তুমি যদি একদিন পড়া থেকে বাইরে থাকো, পরের দিন যাতে পড়ায় ফিরে আসো, এইটা একটু মাথায় রাখবা। এইটাই প্রশ্ন করবো যে আমার পরীক্ষাটা দিতে হবে, আমি পরীক্ষায় স্কিপ করতে পারবো না, ঠিক আছে। এই 2টা পয়েন্ট আমি বললাম। একটা হলো ফ্যামিলি ইস্যু এবং ফ্যামিলি কি চায়। 2 নাম্বার বলছি যে তুমি কিভাবে মানুষের পাশে থাকবা, সেটাও উল্লেখ করছি। হ্যাঁ, 3 নাম্বার যেটা বলছি, তোমার পরীক্ষা দিতেই হবে, এটা বুঝতে হবে। 4 নাম্বার, সরকারি সিদ্ধান্তের মতো চলা। দ্যাট মিনস মোবাইল অফ মানে ফেসবুক অফ মানে আসলেই অফ। কারণ তোমার যখন দেখবা যে তোমার কিছুই করার নাই, তুমি কিছু করতে পারতেছো না, সেক্ষেত্রে ওই ইস্যুতে তোমার না জড়ায় তোমার সেফ থাকা ভালো, এবং সেখানে তুমি তোমার মতো করেই থাকো। কারণ তুমি কিছু করতে পারতেছো না, তোমার ক্ষমতা থাকলে করতা, এবং তুমি হয়তো করেছো, কিন্তু এখন দেখতেছো করে লাভ নাই। প্রশ্নগুলো দেখো, তুমি হয়তো পড়ছো, হয়তো পোস্ট দিছো, হয়তো শেয়ার করছো, বা তুমি জড়ায় গেছিলা, কিন্তু তেমন ভাবে উপকারে আসো নাই। তাহলে তুমি বুঝতেছো যে তোমার এখানে লাভও হচ্ছে না, সেক্ষেত্রে তুমি এই মোবাইল অফ করে পড়াশোনাতে চলে যেতে পারো। এই আরেকটা পয়েন্ট, যে আমি এগুলা থেকে একটু দূরে থাকবো, আমি নিজেকে একটু ঘুষাই, কারণ আমারও একটা ফিউচার আছে। এই দিকগুলো যদি, এই 4টা পয়েন্ট যদি হিসাব করতে পারো, 4টা না 5টা পয়েন্ট বলছি, তাহলে আমি মনে করি তুমি ফিরে আসতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এই যে পয়েন্টগুলো বললে ফেললাম যে তুমি কিভাবে চলমান পরিস্থিতিতে তুমি পড়াশোনার মধ্যে ফিরবা। তারপরে আমাদের কোর্স, হ্যাঁ, কোর্স অ্যানাউন্সমেন্ট আমি করলাম। আচ্ছা, আর কোর্সের যাবতীয় সবকিছু বললাম। তোমাদের এখন কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলো, আমি পোস্ট আকারে দিব। আমাদের ভর্তির পোস্ট রেডি করা থাকবে, ওইখানে তোমাদের ইন্টারেস্টেড কমেন্ট করতে হয়, তাহলে আমরা বুঝতে পারি যে তুমি ভর্তি হবা। তারপরে কিভাবে ভর্তি হবা তার প্রসেসও আমি বলে দেব। আমাদের ব্রাঞ্চ সবগুলো খোলা থাকে, হ্যাঁ, ব্রাঞ্চে গিয়েও সবাই ভর্তি হতে পারবা। আর আমাদের পেজ আছে না, যে পেজ থেকে লাইভ নিতেছি, এই পেজে মেসেজ দিতে হবে ভর্তির জন্য। সোজা কথা, পেজে মেসেজ দিবা, যাবতীয় সবকিছু বলে দিবে, ঠিক আছে। আচ্ছা, এই যে এইগুলো হলো তোমাদের সবকিছু ডিটেইলস, বুঝা গেছে। আমাদের পেজ থেকে সব কার্যক্রম হয়, পেজে মেসেজ দিবা, ভর্তি হতে পারবা। প্রথম 500 জনের জন্য আমরা অফার রাখছি, হ্যাঁ, 10,000 টাকাতেই মিডিয়ামের কোর্সে ভর্তি হতে পারবা, যেটা ফুল কোর্স হিসেবে থাকবে। আবার বলতেছি, আমরা এসএসসি পরেই এই কোর্সটা শুরু করব। তোমাদের গিফট আইটেম আছে, সবগুলো বই তোমরা পাবা, এবং সাথে হলো কি, হ্যাঁ, ফুল সিলেবাস দিয়ে শুরু হবে। পর্যাপ্ত এক্সাম, মানে যত আমাদের দেওয়া সম্ভব আমরা তোমাদেরকে দিব।
কারণ এটা একটা ফুল অ্যাডমিশন ব্যাচ, তোমাকে সেভাবেই আমরা প্রস্তুত করব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। এই পরিস্থিতিতে আসলে কথা বলার মতো মুডও তেমন থাকে না। সবাই ভালো থাকো, সুন্দর থাকো। তোমরা তোমাদের ভাই বোনদের উপকারে আসো, এটাই আমরা চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।